সেলেব টক্স নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরোহী নিউজ আর আরোহী সেলেব টক্সে তোমাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর আরোহী সেলেব টক্সে আজকে কিন্তু যে মুখ আমার সঙ্গে রয়েছে তাকে চেনেন না এমন মানুষ একেবারেই নেই। ভীষণ প্রিয় এবং সকলেই বলা যায় এখনো পর্যন্ত হার্টথ্রব। আমার সঙ্গে রয়েছে ভাস্বরদা। চলো সরাসরি কথা বলি ভাস্বরদার সাথে। ভাস্বরদা, কেমন আছো গোটাই লকডাউনটার পর? এখন আমার মনে হয় জীবন আগের মতন না হলেও খানিকটা সেটেল করেছে সবাই, তো ভালোই আছে। মানে এতদিন তো একটা সিরিয়ালের কাজ চলছিল, সেটা এখন বন্ধ ছিল এতদিন ধরে, আবার নতুন করে যখন শুরু হলো, মানে এই যে লকডাউনের পিরিয়ডে পুরো ঘরে থাকা, তারপর যখন কাজে ফিরলে সেই ফার্স্ট দিনটার কিরকম ফিলিংস ছিল? সেটা মানে আমি তোমাকে সিরিয়াসলি বলছি, 85 ডেজ বাড়িতে বসে থাকার পর যখন আবার কাজ করতে গেলাম, আমার নিজের ফিলিং বলতে পারি, বাকিদের কথা বলতে পারবো না। আমার মনে হয়েছিল যে পারবো তো, মানে হয় না একটা গ্যাপ পড়ে যাওয়া, এতদিন বাড়িতে একদম জাস্ট বাড়িতেই বসে থাকা, কোথাও বেরোয়নি, বাড়ি থেকে কোথাও যাইনি, তো ওটাই মনে হচ্ছিল যে পারবো তো। আর তখন আমি জয় বাবা লোকনাথ করছিলাম, তো চরিত্রটাই এমন, সেটা আমি নই, কোনোভাবেই সেটা আমি নই, আমাকে অনেকটা বাইরে বেরিয়ে এসে করতে হতো। তো ওই ভয়টা ফার্স্ট ডে প্রথম শটটাতে আমার মনে হচ্ছিল যে এতদিন পর ফিরে এসে আবার হবে তো, পারবো তো। তারপর বাবার কৃপায় হয়ে গেছে আর কি, কিন্তু বেশ ভয় লাগছিল। তুমি জয় বাবা লোকনাথের কথা যখন বললে, তোমার লুকসটা কিন্তু ওখানে একদম ডিফারেন্ট ছিল, মানে একদম ওই সাজে সারাক্ষণ থাকা, তো সেটা কিভাবে ক্যারি করতে পুরো দিন? দেখো, শুধু মানে ওই লুকটা নয়, আমাকে তো খালি গায়ে পাঠ করতে হতো, শুধু একটা ছোট ধুতি থাকতো আর কি। তো লকডাউনের পর ওইটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে ইনফেকশনের ভয়, আর যা হয় মানে যেখানে সেখানে উনি বসে পড়ছেন, শুয়ে পড়ছেন মাটিতে, রাস্তায় ঘাটে, তো সেইটা তো চেঞ্জ করা যাবে না। গল্পের খাতিরে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু লোকনাথ বাবার চরিত্র চেঞ্জ করা যাবে না, বা হঠাৎ করে তিনি গায়ে শাল দিয়ে ঘুরতে লাগলেন সেটাও দেখানো যাবে না। তো আমি বাড়িতে আমাকে সবাই বলছিল যে কি করবি, ভয়ের একটা ব্যাপার, কি করবি। তা আমি খুব ভগবান বিশ্বাসী আর বাবার ফলোয়ার, তো আমি ছেড়ে দিয়েছিলাম সব বাবার উপর, যে যা করে বাবা করবে। কিন্তু ভালোই, মানে বলা যায় যে এই লকডাউনটার সময় যে সিচুয়েশনগুলো মানুষ ফেস করেছে সেটা খুব টাফ ছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে যে এখন আমরা আবার এগোচ্ছি, এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, তুমি তো প্রচুর ছবিতে যেমন কাজ করেছো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি টেলিভিশনে সেভাবেই কাজ করেছো, এবং বলা যায় টেলিভিশনকে তুমি বরাবরই নিজের মায়ের মতো দেখেছো। বারবার তুমি ইন্টারভিউতে এই কথাগুলো বলেছিলে। সুতরাং কিন্তু টেলিভিশন নিয়ে এখন যেটা মানে বলতে চাইবো, টেলিভিশনের যে সিরিয়ালগুলো, মানে যে অ্যাক্টিংগুলো হয়, সেটা নিয়ে এখন আমি এই কোশ্চেনটা কেন করেছি, মানে রিসেন্টলি এটা বেশি ভাইরাল হয়, ভীষণ অনেকগুলো মিম তৈরি হয়, এবং মিমে অনেকে অনেক রকম বক্তব্য থাকে যে এতটা তো অতিরঞ্জিত করে দেখানো, এগুলো তো না দেখালেও পারতো, সেটা নিয়ে মিম হয়, মজা হয়, এবং সেটা নিয়ে তোমার কি কনসেপশন? কারণ আমিও এটার পার্ট হয়েছি, মানে আমি লোকনাথ যখন লকডাউনের পরে শুরু হলো, তো আমাদের ওই যা হয় স্যানিটাইজার দিচ্ছিল হাতে, তো আমিও হাতে স্যানিটাইজার নিয়ে ঘষছিলাম, সেটা একটা কেউ ছবি তুলে মিম বানিয়ে দিয়েছিল, এবং সেটা আমি বোধহয় একদিনে 100 থেকে 200টা ওরকম পেয়েছি হোয়াটসঅ্যাপে, দেখ তোর নামে কি হয়েছে বলে। তা বুঝলাম যে ভাইরাল হয়ে গেছে। এখন দেখো, এটাও একটা ইন্ডাস্ট্রি, মিম তৈরি করা, সেখানে কিছু লোক কাজ করছে, পয়সা পাচ্ছে, বানাচ্ছে, সার্কুলেট করছে, এখন তারা তো কিছু না কিছু বলবেই। তুমি খেয়াল করে নিশ্চয়ই দেখেছো যে শুধু টেলিভিশন নয়, পুরনো বাংলা ছবির সিনস তুলেও মিম হচ্ছে। সে উত্তম কুমারকেও বাদ দেয় না, রঞ্জিত মল্লিককেও বাদ দেয় না, তো সেখানে আমরা কে কিচ্ছু নই। রঞ্জিত মল্লিকের কথা বলে তো ওটা তো আরো মারাত্মক ভাইরাল। তো সেখানে এখন কিছু মানুষ এটা নিয়ে এন্টারটেইনড হয়, ভালো লাগে, আমরা এন্টারটেইন করতে পারছি দুরকম ভাবে, অভিনয় করে এবং মিমের থ্রুতে। রোস্টিং, মানে মিম রোস্টিং ধরো একই রকম, এখন স্পেশালি ইউটিউব প্ল্যাটফর্মে অনেকে কিন্তু এটা বলা যায় ওরা রোস্টিং করে, তাদের চ্যানেল অনেক ভিউয়ার্স, মানে লাখ মিলিয়ন ক্যারিয়ার হয়ে গেছে। তো সেই রোস্টিং বিষয়টাকে তুমি কিভাবে দেখো? যে ঠিক আছে, মজা লাগে, মাঝে মাঝে ভালোই লাগে, যেরকম অনেক বাজে ছবির রোস্টিং হয় যখন, তখন সেগুলো এনজয় করি, কিন্তু তখন আবার এটাও মনে হয় যে সেই ইন্ডাস্ট্রিতে আমিও তো একটা পার্ট, তো এতটা বাড়াবাড়ি না করলেই ভালো হয়। আচ্ছা ভাস্বরদা, সিনেমা আর সিরিয়াল দুটো সম্পূর্ণ আলাদা দুটো জায়গা। সিনেমা এক রকমভাবে মানে একটা সময়ের মধ্যে শুট হয়, তারপর অনেকটা গ্যাপ। সিরিয়াল এভরিডে যেতে হয়, একদম মানে ওয়ার্কিং আওয়ার্সের মতো ঘন্টা ধরে কাজ করা। তো দুটোর মধ্যে তুমি জেনারেল ডিফারেন্স কি পাও, শুধু সময়টা বাদ দিয়ে? না, কি হয় বলো তো, সিনেমাটা না একটা ওই পিকনিকে যাওয়ার মতন, ধরো 15 দিন, 10 দিন, 20 দিন আমরা পিকনিক করলাম, বাড়ি চলে গেলাম। কিন্তু সিরিয়াল যেহেতু 1 বছর, 2 বছর, 3 বছর, ওটা ফ্যামিলি বন্ডিং, ওইটা আমি খুব মানে মিস করি।
ওটা না হলে। ছবি যখন মাঝে মাঝে করতে যাই তখন আমার কিন্তু সিরিয়ালের সেটের কথা আগে মনে পড়ে। কি হয়, এই যে বিভিন্ন সিরিয়াল এত বছর ধরে করছি, কখনো হয়তো দুপুরবেলা একসঙ্গে বসে খাওয়া, হ্যাঁ, বা কোনো স্পেশাল ওকেশনে প্রোডাকশন হাউস থেকে বললো যে আজকে আমরা খাওয়াচ্ছি, এই মজাগুলো ছবিতে কিন্তু অত হয় না। ছবি তো কম সময়ের, কম সময়ের মধ্যে সবটা করার একটা মানে ওই সময়টা বাঁধা হয়ে যায় কোথাও একটা। আচ্ছা, ধরো ছবির ক্ষেত্রে মানে প্রচুর যে বড় পর্দার কথা বলছি, প্রচুর ছবিতে তুমি কাজ করেছো, তো স্বনামধন্য যে পরিচালকরা রয়েছেন সেই পরিচালকের কাজ আমরা দেখতে অভ্যস্ত বা তাদের কাজ আমাদের ভালো লাগে, কিন্তু আমি বলবো যারা ধরো এখন নতুন ডিরেক্টর আছে, নতুন পরিচালক যারা কাজ করছে, তাদেরও কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা দেখেছি মানে সোশ্যাল মিডিয়ায় বা বলো অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর আসে, কিন্তু কেন আমরা সেইগুলোর থেকে বেরিয়ে এসে তাদের কাজটা কেন রেকগনাইজ করতে পারি না? কেন মনে হয় যে ওটা কেন হাইলাইটেড হয় না? ওগুলো হাইলাইটেড হয় না, তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে যে মানে জোর করে খানিকটা হাইলাইট করা হয় না, এটা এক ধরনের অভিসন্ধি বলতে পারো। দ্বিতীয়ত তাদের সুযোগ দিতে গেলে এত ভাবে লোকজন, তোমার প্রডিউসার থেকে, হল মালিক থেকে, ডিস্ট্রিবিউটার থেকে, সবাই ভাবে এটা নিয়ে, আচ্ছা ওকে যে দেবো আমার কি পয়সাটা ফেরত পাবো? এবার পয়সার ব্যাপারটা তার বিরাট ব্যাপার। প্রডিউসার ভাবে যে আমি 10 আনা স্পেন্ড করলে আমি কেন 20 আনা পাবো না, এরকম একটা সিচুয়েশন, তাকেও দোষ দেওয়া যায় না। কিন্তু যদি তুমি নতুনকে নিয়ে এক্সপেরিমেন্ট না করো তাহলে তো আমরাও আসতাম না কোনোদিন, একদম, তুমিও আসতে না, আমিও আসতাম না। তো সেই জায়গাটা তো দিতেই হবে। আজকে সত্যজিৎ রায় নতুন ছিলেন, ঋষিকেশ মুখার্জিও নতুন ছিলেন, তা আমি যদি মানে ওইটাতেই আটকে থাকি, অতীতমুখী হয়ে থাকি, তাহলে এগোবো কি করে আমি? এটাতে আমার ভীষণ আপত্তি। এখন ধরো ওয়েব প্ল্যাটফর্ম এসছে, আমার শর্ট ফিল্মস হচ্ছে, সেখানে অনেক ভালো কাজ হচ্ছে, তখন মনে হচ্ছে হ্যাঁ এই লোকটাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু যাদেরটা ওইখানে যাচ্ছে না তারা তো সুযোগ পাচ্ছে না। একদম। আচ্ছা, এই যে চোখ কান খুলে একটু মার্কেটিংটা ঠিক করা উচিত। এই যে অভিনয় মানে ধরো যারা অ্যাক্টিং করছে, আমি কিন্তু প্রচুর এরকম আমরা দেখেছি নতুন মুখ উঠে আসছে, কিন্তু পরিচালকদের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না, মানে সেটা কিন্তু হারে অনেকটা কম, খুবই কম। ওই যে একই কেস বললাম যে এক্সপেরিমেন্ট করতে চাইছে না কেউ কাউকে নিয়ে, এখন তো আরোই চাইছে না লকডাউনের পর, এখন মানে ওইটাই ইয়ে করছে যেটা থেকে জানে যে হ্যাঁ খানিকটা হলেও আমি হয়তো রিটার্ন পাবো, একদম নতুনকে দিয়ে করবে না। কিন্তু আরেকটা ভালো জিনিস লকডাউন কি হয়েছে বলো তো, বেশিরভাগ ছবি তো ওয়েবে রিলিজ হচ্ছে বা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, তো সেখানে কিন্তু বড় ছোট মাঝারি সব পরিচালকের ছবি একসঙ্গে পাশাপাশি, সেখানে কিন্তু ডিফারেন্সটা নেই যে তুমি বড় তোমারটা হলে রিলিজ করবে, আমি ছোট আমারটা টিভিতে দেখা যাবে, ওইটা এখন আর নেই। এখন ওটিটি প্ল্যাটফর্মটা কিন্তু মানুষের কাছে একটা মারাত্মক জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেটা বম্বে তো ইনফ্যাক্ট তোমার হটস্টারে যখন পরপর অনেকগুলো ফিল্ম রিলিজ করলো, সেটা নিয়ে বিদ্যুৎ জামওয়ালও বলেছিল যে এখন ওই ব্যাপারটা নেই, সবাই এখন ওই বলে সমান অধিকার কোথাও একটা অর্জন করতে পারছে এখন। আচ্ছা, একটা ফিল্ম তোমাকে আমি অফলাইনে যেটা জিজ্ঞেস করছিলাম সেটা আরেকবার জিজ্ঞেস করবো যাতে দর্শকরা সেটা একটু ভালো রিকগনাইজ করতে পারে, যেখানে ভূতের ভয়, একটা পুরো সিনেমাটা আমার ভীষণ পছন্দের একটা ছবি। সেই ছবিতে একটা সিন ছিল যেটা ওই একটা ভগ্নদশা বাড়ি, যেখানে ওই তোমরা রাত্রিবেলা গিয়ে স্টে করবে, এবং এটা বিড়াল কেন্দ্রিক একটা স্টোরি ছিল। আচ্ছা, সেই বিড়ালটা কিভাবে করলে, মানে আমার পুরো মনে হচ্ছিল সত্যিকারের, মানে কিছু আবার ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হচ্ছিল হয়তো কোথাও গিয়ে একটা মানে ওটা পরিকল্পিত কল্পনা করা একটা চরিত্র, কিন্তু আমার সত্যিও লাগছিল না। আসলে কি একটা বিড়াল, একটা নয় দুটো বিড়াল আনা হয়েছিল আমাদের শটের জন্য, একটা বেশ মোটা নাদুস নুদুস, একটা রোগা পাতলা। এবার মুশকিল হলো বিড়ালের যে মালিক সে কন্ট্রোলই করতে পারছে না। আর কি হয়েছে বলতো, মানে বিড়ালটা না আমাদের এত ইউনিটের লোক ভয় পেয়ে যাচ্ছিল, সে শর্ট দেবে কি, সে দৌড়ে মালিকের কাছে চলে যাচ্ছে। এবার এরকম চেয়ারে বসে সেখান থেকে হেঁটে বা এসে এরকম চেয়ারে ওঠার কথা হচ্ছিল না, তো ওখানে আমরা প্রায় ঘন্টা 2 নষ্ট করেছিলাম একদিন রাত্রিবেলা, মনে আছে আমার। তো তারপর বাবুদা বললেন যে না এইভাবে তো হবে না, আমি ওটাকে সিজি করবো, ছেড়ে দাও, কারণ সময় চলে যাচ্ছে আমাদের। তারপর ফাইনালি যখন সিজি করা হলো, তখন আমি ইনিশিয়ালি বলতাম না কাউকে, কারণ ছবিটা সদ্য রিলিজ করেছে, তো এখন তো বলা যেতেই পারে এত বছর, কারণ ওটা প্রচুর মানুষ অলরেডি দেখেও ফেলেছে, টিভিতে হামেশাই দেয়। আমি প্রথম এটা মানে টিভিতে দেখার পর আমি বহুবার ফোনে দেখেছি সিনেমাটা, আমার এত পছন্দের, মানে ভীষণ ভালো লাগে একটা সিনেমা। আচ্ছা, এই যে ভূতের ভয়, তুমি কি সত্যি ভূতে ভয় পাও? না, একদমই পাই না, কারণ আমি ছোটবেলা থেকে একটা জিনিসে খুব সিদ্ধহস্ত, সেটা হচ্ছে আমি খুব ভালো প্ল্যান সেট করতে পারি। আচ্ছা, তো সেই জন্য মানে তুমি বিশ্বাস করো ভূতে, কিন্তু ভয় পাও? ভূতে আমি বিশ্বাস করি না, সোলে বিশ্বাস করি। সোলে বিশ্বাস করি। সোল মারা যাওয়ার পরে সোল থাকে সেটা জানি, প্ল্যান সেট করেছি, ডেকেছি, তার প্রমাণ পেয়েছি। ভূতে আমি বিশ্বাস করি। একটা প্ল্যান সেটের ঘটনা বলতে পারবে? মানে অসংখ্য আছে, অসংখ্য। দেখো, প্ল্যান সেট ইনিশিয়ালি শুরু করেছিলাম নিজের লোকেদের দিয়ে, মানে আমার যারা দেখেছি যারা মারা গেছেন। তারপর যখন রিকোয়েস্ট আসতে লাগলো যে বন্ধুদের
কারোর আর কি আত্মীয় স্বজন তাদের, সেখান থেকে শুরু করে আমার কিছু পছন্দের মানুষজন যাকে আমি অ্যাডমায়ার করি তাকে প্ল্যানচেট করেছি। আমার একটা জিনিস জানি না দর্শক বিশ্বাস করবে কিনা, আমার ওই একটা বড় শিট অফ পেপার নিয়ে আমরা বসতাম, সেখানে ওই টেবিলটা ঘুরতো, ঘুরে ঘুরে লিখতো, তাই সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে একবার ওনার সিগনেচারটা নেওয়া ছিল আমার পুরো। আচ্ছা, এটা কিন্তু উনিই করতে পারবে, আমি করতে পারবো না। মানে কেউ যদি বলে ভাস্বর নিজে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করে দিয়েছে, এটা পসিবল না। তো সেটা অনেক বছর ছিল বাড়িতে, তো মা এগুলো খুব একটা পছন্দ করতেন না। তো একটা সময় মা ওটাকে ছেড়ে ফেলে দেয়। মা বলে যে না, এসব জিনিস বাড়িতে রাখলে অমঙ্গল হয়, এসব বলে আর কি। তো ওইটা আমার একটা অ্যাসেট ছিল, আমি জানি। তখন দেখো মোবাইল ফোন টোন, ক্যামেরা ফোন এসব ছিল না, তো পারলে একটা ছবি তুলে রাখতাম। হ্যাঁ অবশ্যই, মানে ছিঁড়ে ফেলে দিল, আমারই শুনে কিরকম কষ্ট হচ্ছে। আচ্ছা, এই প্ল্যানচেট নিয়ে মানে ধরো অনেকে বলে যে প্ল্যানচেট বিষয়টা অনেকটা মস্তিষ্কের কারসাজি হয়, মানে যে মিডিয়াম থাকে তার উপর অনেকটা সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট। এটাই ভুল, মিডিয়াম জিনিসটা আলাদা। ধরো তুমি মিডিয়াম, আমি তোমার উপর কোনো সোলকে নিয়ে আসছি, আর প্ল্যানচেট কিন্তু মিডিয়াম হয় না। সে এই কাপ বা এই কোস্টারটা এর উপরেও প্ল্যানচেট করা যায়, এইটা তখন মিডিয়াম, কিন্তু এটা তখন ঘুরবে, আমার কোনো ভূমিকা থাকবে না। ভূমিকা এটাই থাকবে যে আমাকে টাচ করে থাকতে হবে, মানে আমার থ্রু দিয়ে এই সোলটা এখানে কানেক্ট করার চেষ্টা করবে, কিন্তু সোল কিন্তু কথা বলতে পারবে না, বা আমি ওর হয়ে কথা বলতে পারবো না। ওকে, আমি যেভাবে ইনস্ট্রাক্ট করব সেই মতন সোল এখানে। আচ্ছা, মানে এই যে কোনো একটা জড় বস্তু যেটা তুমি নিচ্ছ সেটা কন্ট্রোল করবে পুরো বিষয়টা, মানে মানুষ কন্ট্রোল করবে না। আর তোমাকে একটা কথা বলছি, আমরা যখন আমি যখন প্ল্যানচেট করেছি, আমি কিন্তু কোনো জিনিস এইভাবে কেউ ধরে না। মানে কি হয়, এটা যদি রাখা থাকে এরকম ভাবে, তো এটার উপর জাস্ট একটা ফেদার টাচ করতে হয়, এরকম নয় কিন্তু। আচ্ছা, এবার তুমি আমার হাতটা দাও, তোমার হাতটা দাও, আমি যদি এই টাচ করি, আমি কি তোমাকে মুভ করাতে পারবো? না, আমি এইটা হলে মুভ করাতে পারবো। কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স এমন আসে যে তখন এমনি জিনিসটা মুভ করে। আচ্ছা, এটা একটা অদ্ভুত ব্যাপার। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমি সুযোগ পেলে একদিন যাবো, এটা আমাকে এক্সপিরিয়েন্স করতেই হবে। আচ্ছা ভাস্বরদা, একটু পুরোনো দিনের ছবি যদি তোমার চলে যাই, কৃষ্ণকান্তের উইল আমার ভীষণ পছন্দের একটা ছবি। তো সেখান থেকে অভিনয় করতে করতে এতগুলো বছর কেটে গেল, তো কৃষ্ণকান্তের উইল যখন করেছিলে সেই সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির যা সিচুয়েশন ছিল আর এখন কিছু ডিফারেন্স চোখে পড়ে? আমি কৃষ্ণকান্তের উইল 2007-এর ছবি, আর এখন 20, ডিফারেন্স তো অনেক আছে। ধরো টেকনিক্যালি আমরা অনেক সাউন্ড হয়ে গেছি, ক্যামেরা এখন মানে 2-3টে ক্যামেরা অনেক সময় নিয়ে কাজ করা হয়, তখন তো সেটা হতো না। বা তার যদি একটু আগে ফিরে যাই, কৃষ্ণকান্তের উইলের একটু আগে, ধরো আমি যখন আলো ফিল্মটা করেছিলাম তরুণ মজুমদারের, তখন আরও খানিকটা আমরা পিছিয়েছিলাম। দ্যাট ওয়াজ 2003। তখন তো একদম মানে ওই সময় কি ক্যামেরা শুটিং হতো জানো তো, সেই ওই ক্যামেরা আর কি, মানে রিল ভরা ক্যামেরা। হ্যাঁ, মানে শর্ট একবার এনজি হয়ে গেলে এতটা রিল নষ্ট। আচ্ছা, এখন তো সেটা হয় না, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ওই ইয়েতে হয়, ডিজিটাল মেকিং হয়। তো ওইটা তখন খুব ভয় লাগতো, মানে অনেকবার করে রিহার্সাল হতো, অনেকবার মনিটর হতো, এবং একটু এনজি নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু প্রোডিউসারের লস। সেটা আর্টিস্টের ওপরও খানিকটা চাপ থাকতো যে এটা আমার জন্য গেল, এটা নষ্ট হয়ে গেল। না, এখন সেটা নেই, বলছো সেই টেনশনটা এখন নেই, মানে একবার শর্ট দিলে আরেকবার দেওয়া যেতেই পারে, অনেকবার দেওয়া যেতে পারে। আচ্ছা, এই আলো যখন বলে, আলো সিনেমাটাও আমি হলে গিয়ে দিয়েছিলাম মায়ের সঙ্গে, এবং সিনেমাটা ওটা একটা অন্যরকম নস্টালজিয়া রয়েছে সিনেমাটায়, মানে ওই যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন সেই মাঠে, ওই যে গানটা হওয়ার সময় একটা ফিলিংস, সেটা কিন্তু মারাত্মক ফিলিংস ছিল, চোখে জল ধরে রাখা, ওরে বাপরে মারাত্মক। আচ্ছা, তোমরা যখন ওটা শুট করো, মানে ওটা তো একদম গ্রামের মধ্যে শুট ছিল, গ্রামে তো মানে আমরা দেখেছি যে গ্রামের ক্রেজটা সিনেমার প্রতি অনেক বেশি, না আমরা তো মানে আকছার দেখছি, শুটিং দেখতে পায় এখন লোক, কিন্তু গ্রামের মানুষজন কিন্তু অতদূর পৌঁছতে পারেন না। তো তারা যখন তোমাদেরকে সকলকে একসঙ্গে ওখানে পায়, তাদের কিরকম রিয়াকশন ছিল সেখানকার মানুষদের? অদ্ভুত গল্প বলি এই ইয়েতে, মানে সেটা হচ্ছে যে আমি যখন আলোর ছবির শুটিং করতে গেছি, তখন তার ঠিক আগে আমার জন্মভূমি হয়ে গেছে। জন্মভূমি মানে বুঝতেই পারছো, ব্লকবাস্টার হিট একদম। তো আর আমি জন্মভূমির সেকেন্ড জেনারেশনের হিরো ছিলাম। তখন তো মোবাইল ফোবাইল এত ছিল না, বুঝলে তো, এবং টিভি বলতে গ্রামে কিন্তু তখনও ডিডি বাংলা, আলফা বাংলা এসে গেছে, এসব হয়েছে, কিন্তু ওখানে টিভি বাংলাও এসে গেছে, কিন্তু ওখানে শুধু ডিডি বাংলা। এবার আলোর পুরো ইউনিট আমাদের গেছে, সেখানে ঋতুদি আছেন, অভিষেক দা আছে, আমি, কুণাল দা, রীতা দত্ত চক্রবর্তী, পুষ্পিতা, হিউজ একটা ক্রাউড। তো আমরা যেদিনকে গ্রামে শুটিং করতে গেছি, আমি অবাক, ঋতুদি তো ছেড়ে দাও, ঋতুদি তো সুপার ডুপার স্টার, ঋতুদির পেছনে তো লোকে দৌড়বেই, আমাকে দেখতে লোকে দৌড়চ্ছে। তা কুণাল দা আমাকে বলছে, দেখেছি সেই হচ্ছে ডিডি বাংলায় কাজ করার ফল। কেন গো?
বলছে দেখ আমরা কি করি, আমরা মানে কুণালদা সেই মুহূর্তে আলফা বাংলায় কোনো সিরিয়াল করতো, সেটা ওখানে পৌঁছয় না, সেজন্য অত ক্রেজ নেই, কত চিনতে পারেননি মানুষ, চিনতে পারছে না। কিন্তু আমাকে আর ঋতুদিকে দেখার জন্য সে একটা মানে এরকম দড়ি দিয়ে বাঁধা হয়েছিল একটা জায়গা, সে দড়ি ছিঁড়ে চেয়ার ভেঙে পাগলের মতন লোক, আর শুধু গ্রামের লোক, আর তো কেউ ওখানে শহরে, আমরা অনেকটা বাইরে শুটিং করছিলাম, বোলপুরেরও অনেকটা বাইরে, মানে টুয়ার্ডস বীরভূম শুটিং করতে গেছিলাম, অকল্পনীয়। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি এটা কি এত লোক নতুন নতুন, তখন আমার হ্যাবিচুয়েটেড নই। বলছে না না এরকম, ঋতুদি বলছে তুমি চুপ করে বসো, এরকম হবে আরো। আচ্ছা, আরো একটা, আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, কিন্তু তার আগে লাস্ট প্রশ্ন তোমায় করবো, যেটা নিয়ে তোমার ফ্যান্স বলো বা দর্শকদের একটা মারাত্মক ক্রেজ আছে, সোনালিদি আর তোমার কেমিস্ট্রি অন এয়ার তো আমরা দেখেইছি, তো সেই কেমিস্ট্রি মানে এই যে দর্শকদের যে বিষয়ে আগ্রহ, সেটা নিয়ে কিছু বলতে চাইবে? আগ্রহ তো ভালো থাকা আমার মনে হয় একটা জুটিকে নিয়ে, কারণ আমি আর সোনালি একমাত্র জুটি যারা টেলিভিশনের পর্দায় 2005 থেকে 13 অবধি টানা 8 বছর কাজ করেছি। এটা একটা রেকর্ড, আজ অবধি কোনো জুটি এত বছর কাজ করে না। আর পরপর আমরা কাজ করে গেছি, তখন একটা নয় অনেকগুলো কাজ। তারপর খুব রিসেন্ট টাইমসে আমি আরও একসঙ্গে করেছিলাম বাজলো তোমার আলোর বেনু, অগ্নিদীপ চট্টোপাধ্যায়ের। এখনো প্রচুর কাজের অফার আমাদের আসে, কিন্তু যা হয় সময়ের এদিক ওদিক হলে এখন আর নেওয়া যায় না, তো যার জন্য ফেসবুকে সারাক্ষণই আমাকে শুনতে হয় যে কেন দেখা যাচ্ছে না, আপনার কি আর কাজ করবেন না? না না নিশ্চয়ই করবো, ভালো প্রজেক্ট এলে তো উই উইল সে ইয়েস টু ইট। একদম, মানে ভাস্করদাকে আমরা দেখছি, আরও দেখবো, এবং যারা ওয়েট করছো ভাস্করদাকে দেখার জন্য, অবশ্যই আরও ভালো প্রজেক্ট আসছে, সেটার জন্য আমরাও ওয়েট করছি। আজকে সময় একদম শেষ, ভাস্করদাকে বড় 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 থ্যাঙ্কস যে তোমার সময় করে এসে আড্ডা দিলে আমাদের সঙ্গে। আমরা কিন্তু আরও আড্ডা দেবো, কথা বলবো, তবে আরও একটি ইন্টারেস্টিং বিষয়েও কথা বলবো ভাস্করদার ব্যাপারে। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকো। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra,
And you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ওয়েলকাম ব্যাক টু সেলেব টক্স। চলো সরাসরি আড্ডায় যাই এবং যে ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলবো সেটাতেই যাই। আসলে তোমার একটা ইবুক যত সম্ভব রিলিজ হয়েছে, সেটা নিয়ে যদি কিছু বলো। আসলে আমি লিখি অনেক দিন ধরে, আমি 2009-10 থেকে লিখছি। 2010-এর বইমেলাতে আমার একটা বই রিলিজ করেছিল বন্ধু বলে, শর্ট স্টোরিজ 5টা ছিল। তো তারপর আমার লিখতে প্রচণ্ড ভালো লাগে, মানে অভিনয়ের পর যদি কিছু হয় তাহলে লেখা সেটা। তো আনন্দবাজার, বর্তমান আনন্দবাজারে ধরো সানন্দা, 19-20 সব জায়গাতে আমি লিখেছি। হঠাৎ আমার লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু কাশ্মীর, বেড়াতে গিয়েছিলাম আমি। হ্যাঁ, তো কাশ্মীরে গিয়ে রীতিমতো প্রেমে পড়ে গেলাম জায়গাটারে। সত্যি স্বর্গ, প্রেমে পড়ার মতোই জায়গা, পড়ার মতনই জায়গা। এতটাই প্রেমে পড়ে গেলাম যে ফিরে আসার পর এই যে লকডাউনটা হলো, এই লকডাউনের মধ্যে বসে আমি কাশ্মীরি ভাষাও শিখে ফেললাম অনলাইন। হ্যাঁ, ক্লাস করলাম, ভাষা শিখলাম, কাশ্মীরি ভাষায় গান শিখলাম, সব শিখলাম টিখলাম। তো করার পর মনে হলো যে ওই জায়গাটা নিয়ে যদি কিছু গল্প লেখা যায়। গিয়ে থেকে একটা প্লট একটু একটু করে মাথায় ছিল আমার। তো যার জন্য যখন বেড়াতে গেছিলাম আমি একটু পায়ে হেঁটে হেঁটে ঘুরেছিলাম জায়গাগুলো, রাস্তার নাম বা কোন রাস্তাটা কোথায় গিয়ে ওঠে, ভীষণ ইন্টারেস্টিং জায়গা তো সেটা। তো তারপর এই লকডাউনের মধ্যে লিখতে বসলাম ইংলিশ একটা নভেল প্রথমবার। ভাবলাম যে দেখি না, ট্রাই করে কতটা কি হয় না হয়। তো লেখা শেষ হতে ধরো 6-7 মাস মতন লাগলো আমার। অনেকগুলো ড্রাফট করতে হয়েছে, বারবার কারেকশনস করেছি, বাড়ির লোকেদের পড়ে শুনিয়েছি, তারা যেখানটা রেকটিফাই করতে বলেছে করেছি। তো ফাইনালি এই 18 নভেম্বর আমার অ্যামাজন কিন্ডলে বইটা পাবলিশড হয়েছে। আচ্ছা, এখন সেটা পেপারব্যাক ভার্সনও পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আমার ক্ষেত্রে এটা আমার একটা ড্রিম কাম ট্রু। আর বলতে পারো প্রত্যেক মানুষের জীবনে একটা বাকেট লিস্ট থাকে, তো সেটা একটা টিক হলো একদম। মানে এই প্রতিভাটা আমরা হয়তো অনেকেই বেশিরভাগ মানুষ হয়তো জানতেন, বা অনেকে হয়তো জানতেন না। আচ্ছা, তোমার এই বুকটা স্পেশালি কিভাবে মানুষের কাছে সহজলভ্য হবে? খুবই ইজি, কারণ যারা ধরো অ্যামাজন কিন্ডলে লগ ইন করবে বা অ্যামাজনে গিয়ে অর্ডার করবে, তারা দ্য কাশ্মীর সাগা বইটার নাম, ওই বইটা টাইপ করলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। তো এখানে অর্ডার অনলাইন, না হলে কিন্ডলে পড়তে পারে। যা লিখতে যখন ভালোবাসো তাহলে নিশ্চয়ই পড়তেও ভীষণ ভালোবাসো। পড়তে মোটামুটি বাসি, বলবো না যে প্রচণ্ড ভালোবাসি। পড়তাম এক সময় খুবই, ধরো ওই শুটিংয়ের ফাঁকে বই নিয়ে যেতাম, পড়তাম। কিন্তু আমার লিখতে বেশি ভালো লাগে। লিখতে বেশি ভালো লাগে মানে যদি বই পড়ার ক্ষেত্রে বলি, কি ধরনের গল্প তোমার ভালো লাগে পড়তে? আমার একটু থ্রিলার পড়তে বেশি ভালো লাগে। একদম, থ্রিলার একটা অন্যরকম ব্যাপার আছে, অন্য ব্যাপার আছে। যদিও আমার যে কটা বাংলা গল্প এখনো অবধি বেরিয়েছে বেশিরভাগই সম্পর্ক নিয়ে গল্প। এই প্রথমবার আমি একটা থ্রিলার গল্প লিখলাম। আচ্ছা, দেখা যাক। আমি তো ইগারলি ওয়েট করছি। হ্যাঁ, একদম এটাই বলতে চাইছিলাম যে আমি ভীষণ পড়তে ভালোবাসি, মানে প্রচন্ড বই পড়তে। ভালো রিডার পেয়ে গেছি এখানে। আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, যে কোনো ধরনের বই। মানে এরকম হয় যে যদি আমার সামনে হয়তো যেই কাগজটায় আমি ঝালমুড়ি খাচ্ছি সেটাও আমি একটু পড়ে নিই যে কি লেখা আছে, এরকম টাইপের একটা ব্যাপার আছে। ফেভারিট অথর হচ্ছে সিডনি শেলডন। সিডনি শেলডনের আমার বোধহয় সব বই পড়া, আমার যতদূর মনে হয়। লাস্টে ওনার একটা বায়োগ্রাফি বেরিয়েছিল, সেটাও পড়ে নিয়েছি আমি। ভীষণ ফেভারিট অথর। না, অবশ্যই মানে বই পড়ার একটা ব্যাপার আছে, দেখবে মানে একটা অন্যরকম গন্ধ, এই বইয়ের গন্ধটা একটা ভালো লাগে। আর এখন ইবুক তো আমাদের কাছে থাকেই ফোনে, সুতরাং আমার খুব বেশি অনেক সুবিধে। এখন আমি দেখেছি একটা জিনিস, যে আমাদের তো বইয়ের দোকান খুব কমে গেছে কলকাতা শহরে, বিশেষ করে বেশিরভাগটাই চলে গেছে হচ্ছে মোবাইল ফোনে। তো ওই আমার বন্ধুরাই দেখেছি যে বসে আছে,
পড়তে লাগলো। ফোন ঘেটে ঘেটে পড়তে লাগলো, একদম। আচ্ছা, যেই প্রশ্নটা করতে চাইবো যে লেখা বা পড়া বা অভিনয় তো রয়েছে, অভিনয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো এখন মানুষ মানে বলা যায় যে যারা নতুন অভিনয় করতে আসছে, যারা মানে সুযোগ খুঁজছে, আচ্ছা আমরা মুম্বাই ইন্ডাস্ট্রিতে যেটা দেখলাম খুব মানে যেটা নিয়ে আমরা এতদিন কথা বললাম সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, যে নেপোটিজম বা যে বিষয়গুলো উঠে আসছে, তোমার এই বিষয়ে কি ধারণা যে সত্যিই যাদের যোগ্যতা রয়েছে তারা কোথাও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে এই বিষয়টার জন্য? খানিকটা তো হয়, মানে কলকাতায় হয়তো নেপোটিজম ওইভাবে নেই, কিন্তু নেপোটিজমের যেটা বাংলা স্বজন পোষণ সেটা কলকাতায় আছে। মানে ধরো আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে প্রত্যেকটা ফিল্মে নিতে লাগলাম, কিন্তু আরেকটি মেয়ে সে হয়তো তোমার থেকে এবল, কিন্তু আমি নিলাম না সম্পর্কের জন্য। তো এটা তো হয়েই থাকে, এটা হয়ে থাকে, সেটা খুবই খারাপ হয়ে থাকে সত্যি। মানে এটা কিন্তু মানে যেটা ঝড় যে উঠেছিল এটা কিন্তু খানিকটা হলো সত্যি, কারণ আমাদের এখানেও সেটা আছে। হ্যাঁ, আমি অনেক জায়গায় নিজেও দেখেছি যে ওই ছেলেটিকে না নিয়ে এই ছেলেটিকে নেওয়া হলো, কেন না ও আমার সাথে আগে কাজ করেছে খুব ভালো, কিন্তু আমি ওকে না নিলে বুঝবো কি করে যে ও ভালো নয়। একদম ঠিক কথা, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা মাসুরা, তুমি এখনো কিন্তু মানে তোমাকে প্রথম প্রশ্ন যেটা করি যে তুমি তো কিভাবে তো মেনটেন করছো এতগুলো বছর ভালো ধরে? লাগে, ভালো। আসলে আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, কি বলতো, যে দর্শক সিনেমা দেখবেন বা টিভিটা যে খুলবেন আমার জন্য, কেন খুলবেন? আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে তাদের কিছু দেওয়ার। আমি যদি আজকে ভাত খেয়ে খুব মোটা হয়ে বসে থাকি তাহলে কি দেখবেন আমাকে? দেখবেন না। বা একটা সিস্টেমের মধ্যে থাকলে দেখবেন নিজের মনটাও ফ্রেশ থাকে, সবকিছু ভালো লাগে। তো আমার ওরকম মানে ধরো 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, ভোর 6টায় উঠি সারা বছর। আচ্ছা, আমার কাছে কোনো শীতকাল গ্রীষ্মকাল বলে কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, সকালে উঠি, ওয়াকে যাই, এক্সারসাইজ করি, আমার গোটাটা একটা ডিসিপ্লিন লাইফ। বাহ, মানে এই শিডিউল লাইফটাই চায় বোধহয় সকলে, যেটা আমরা করেই উঠতে পারি। করতেই হবে আমাকে মানে সকালবেলা কি জানো তো, মানে লং রানে খেলা যায় না। একদম, মানে এই যে সকালবেলা ওঠার বিষয়টা বললি না, স্পেশালি এবার শীতকাল, আমি প্রত্যেকদিন বিশ্বাস করো বাসরদা, আমি 6টায় অ্যালার্ম দিই এবং আমি দায়বদ্ধ হয়ে যাই যে আমি 6টাতে উঠবো, কিন্তু কেন জানি না সেই 6টাটা গিয়ে 8:30টায় পরিণত হয়। মানে যতবার বাজে আমি ততবার ওটাকে ডিলিট করি এবং ঘুমাই। এবং শুধু তাই নয়, মা ফোন করে, মায়ের ফোনটা আমি একটু পরে উঠছি, মানে পরে করতে করতে 8:30 9টাই বাজবে, মানে এটা করেই উঠতে পারি না, আমি জানি না কেন, কবে করে উঠতে পারবো। অভ্যেস হয়ে যায় না, দেখবে খুব ভালো লাগছে, কারণ তুমি গোটা দিনটা তোমার অনেক বড় হয়ে যায়। মানে 6টায় উঠে যে দিনটা, 8:30টায় উঠে যে দিনটা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। চেষ্টা করবো, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, যাক। আচ্ছা, বলছি যে ধরো এই যে অভিনয় বা সবকিছুর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, মানে অ্যাপিয়ারেন্স, মানে জেস্চার, পশ্চার বা অভিনয়ের দক্ষতা, এখন ধরো যারা নতুন আসছে, অনেক মুখ আছে যাদেরকে মানুষ পছন্দ করছেন, অনেক আছে যারা দুদিন দেখার পর তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সেটার কারণ কি তোমার মনে হয় শুধুমাত্র দক্ষতা, নাকি অন্য কোনো রিজনে রয়েছে? দেখো, যারা বিলীন হচ্ছে তারা অনেকটা নিজেরাই দায়ী, কারণ কাজে আসছে, এসেই তারা সহজ পথটা বেছে নিচ্ছে। উইকেন্ড হলেই পার্টি করা, আমি কিন্তু লকডাউনের আগের কথা বলছি, এখনকার কথা বলছি না। উইকেন্ড হলেই পার্টি করা, হ্যাঁ, লং ড্রাইভে চলে যাওয়া, রাত করা। আমি না রাত্রি 4টে থেকে ঘুমোতে যাই না, এতে কোনো কৃতিত্ব নেই। রাত্রি 4টে ঘুমোতে গিয়ে সকাল 8টায় যখন কল টাইমে আসতে হয়, আমার যখন চোখের তলাটা ফোলা থাকে, সেই দায়টা আমারই, আর কারণ নয়। দর্শক দেখবে কেন? কদিন পরে বলবে, ধুর ছাড় তো, ওকে দেখতে না কিরকম বুড়োর মতো হয়ে গেছে, ছাড় তো, অন্য একটা কিছু দেখি। আমার সাথে রিমোট আছে। হ্যাঁ, একদম তাই। কেন দেখবে? কেন থাকে? দর্শকের থেকেও বড় কথা। একদম। তো আমি কেন এটা করব? এখন কেউ ভাবে আমি এসে হারিয়ে যাবো, কিছু করার নেই। কেউ ভাবে যে ওরে বাবা, আমার এত বড় হোর্ডিং পড়ে গেছে আর আমার কিছু চাই না। কেউ হয়তো এসে পয়সাটা শুধু দেখে, যে আমি সিরিয়াল করছি, মাচা করছি, প্রচুর টাকা কামাচ্ছি, ওটাই জীবন। কিন্তু যখন 1 বছর পর সিরিয়ালটা শেষ হয়, সেও কিন্তু হারিয়ে যায়। একদম। তখন সে ল্যামেন্ট করে। আমি দেখেছি এরকম বহু, মানে আমি তোমাকে বলছি কিছু হিরোইন বা হিরোর কথা, যারা এই কয়েক বছর আগে হিরো হিরোইন হতো, এখন তারা বাবা মার পাঠ করছে। তাহলে আমি হতবাক তাদের দেখে, জানিস তোরা কি করছিস? না, কি করব, আর কিছু দেয় না। কেন দেয় না? কখনো ভেবে দেখেছি কি কেন দেয় না? আর একটা কথা কি জানো তো, নিজেকে একটু এগোতে হবে, একদম। ছবি দেখতে হবে, ওয়ার্ল্ড ফিল্মস দেখতে হবে। বলে না যে অনেক বেশি নলেজটা আমাদের ভীষণভাবে প্রয়োজন, যে গ্রাউন্ডেই যাও, নলেজ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। আটকে গেলে হবে না। আমি আটকে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ওটাই এনজয় করতে লাগলাম, না,
তাহলে হবে। এখন মনে হয় এটারই সবচেয়ে বেশি অভাব, মানুষ ভাবে যে আমি এই কাজটা করছি করে যাও, মানে জ্ঞান না হলেও চলবে, কিন্তু এটা বুঝতে পারে না যে কদিন পর সেই জ্ঞান, ভবিষ্যৎটা ভাবে না। একদম, যে কদিন পর এইটুকু জ্ঞান দিয়ে আমি ভবিষ্যতে এগোতে পারবো না। একদম। আর আমাদের সময় একদম শেষ, ভাস্করদা, কিন্তু তোমাকে যাওয়ার আগে একটা প্রশ্ন করবো এবং বলতে চাইবো, যারা তোমার ফ্যান্স রয়েছে এখনো, এবং ভাস্করদা বলতেই যারা এরকম ভাবে একটু হাত ধরে নেয়, না এটা হয়, আমি দেখেছি, বললে হবে, তাদের জন্য কি বলতে চাও বলো? আমি এটাই বলতে চাই যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বছর সহ্য করার জন্য আমাকে। আর যারা বয়স্ক লোকেরা আছেন তারা আমাকে আশীর্বাদ করুন, বাকি সবাই আমাকে শুভেচ্ছা জানান, যাতে এইভাবে অনেক বছর কাটাতে পারি, আরও ভালো কাজ উপহার দিতে পারি, আর ঠিক মানে এরকমই থাকতে পারি যে তো ও আমাকে এখানে ডেকে আড্ডা মারতে পারে। একদম। এবং আমরা আবারও ভাস্করদাকে কিন্তু চাই। আমাদের সময় আজ একদম শেষ, সেলেব টক্স এখানেই শেষ করতে হচ্ছে। তবে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মত জানিও কেমন লাগছে আমাদের প্রোগ্রাম, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবে, আমরা কিন্তু সেটা অবশ্যই সেই মতামতের মূল্য দেব, কারণ তোমাদের মতামত, তোমাদের ভিউজ আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সুতরাং সঙ্গে থাকো, সেলেব টক্স দেখতে থাকো, এবং অবশ্যই সঙ্গে থাকো আমাদের। আরোহী সেলেব টক্স নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।